ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ লিংক পেয়ে যাবে, কিংবা এই কিউআর কোড স্ক্যান করেও তোমরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত গুরুত্বপূর্ণ আপডেট, প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। তো খুব ভালো হবে এখনই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি যুক্ত হয়ে নাও। শুরু করছে আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। প্রথম অধ্যায় থেকে আমাদের যে সাজেশনমূলক সিরিজটি চলছে, আজ তার দ্বিতীয় ক্লাস। আজকের এই ভিডিওটিতে আমরা প্রথম অধ্যায়ের একটি অতি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে সাংস্কৃতিক সমন্বয়, ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট এক্সপ্লেইন করব। তার পাশাপাশি তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই যে সিরিজটা শুরু করেছি, এই সিরিজের আমাদের প্রধান উদ্দেশ্য আমাদের সিলেবাসের প্রত্যেকটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকগুলো থেকে প্রশ্ন এবং উত্তরগুলোকে ডিটেলসে আলোচনা করা। আমরা ইতিমধ্যেই প্রথম ক্লাস সম্পর্কে আলোচনা করে ফেলেছি। প্রথম ক্লাসে পর্যটকদের দৃষ্টিতে মধ্যযুগীয় ভারত, এই যে কনসেপ্ট, সেখান থেকে এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলোকে ডিটেলসে আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আজ আমাদের দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা আলোচনা করব এই প্রথম অধ্যায়ের, অর্থাৎ যে অধ্যায়টা রয়েছে মধ্যযুগীয় ভারতের সমাজ, সংস্কৃতি ও রাষ্ট্র ব্যবস্থা। এই অধ্যায়ের একটা অতি গুরুত্বপূর্ণ টপিক সাংস্কৃতিক সমন্বয়, ভক্তি অ্যান্ড সুফি মুভমেন্ট, মানে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন যা রয়েছে তার কনসেপ্টটাকে ডিটেলসে আলোচনা করবে। এখানে লেখাই আছে টুডে ক্লাস। এই প্রথম ক্লাস সম্পর্কে একটু সংক্ষেপে বলি। মধ্যযুগীয় ভারত, সেই সময় তো কোনো ক্যামেরা ছিল না, কোনো সাংবাদিক ছিল না, তাহলে সেই সময়কার ইতিহাস আমরা কিভাবে জানতে পারি? এই যে পুরো গল্পটা আমরা কিন্তু প্রথম ক্লাসে আলোচনা করে ফেলেছি অলরেডি। লিঙ্ক আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। শুরু করছি তাহলে আমাদের আজকের এই দ্বিতীয় ক্লাস প্রথম অধ্যায়ের। আর এভাবেই কিন্তু সিরিজটা চলতেই থাকবে। আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে এই সিরিজে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তরগুলো হবে, প্রত্যেকটাকে আলাদা আলাদা ক্লাসে ডিটেলসে আলোচনা করব। পরবর্তী যে ক্লাসটা সেটা আরও গুরুত্বপূর্ণ, সেখানে ভক্তি আন্দোলন, সুফি সাধক, এখানে ভক্তি আন্দোলন এবং সুফি আন্দোলন আলোচনা করব। এখানে নতুন একটা কনসেপ্ট যুক্ত হবে নেক্সট ক্লাসে, সেটা হচ্ছে ভক্তি সাধক। এবং বাকি ক্লাসগুলো তোমরা এখান থেকে দেখে নিতে পারো, 4 এবং 5, টোটাল 5টা ক্লাসে আমরা প্রথম অধ্যায়টাকে সুসম্পন্ন করব। তো যাই হোক, তার আগে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, দ্বিতীয় ক্লাসে তো আমরা সাংস্কৃতিক সমন্বয়, ভক্তি আর সুফি আন্দোলন সম্পর্কে আলোচনা করছি। তোমরা যদি কেউ আমাদের তৈরি করা, অর্থাৎ আমাদের এই ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস থেকে পরীক্ষা নিরীক্ষা করে, আমাদের অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন অ্যানালাইজ করে, বিগত বছরের ট্রেন্ড ফলো করে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটস আমরা তৈরি করেছি, যার প্রাইস একটা অতি স্বল্প মূল্য, প্রাইস মাত্র 199 টাকা। 199 টাকা পে করে তোমরা সম্পূর্ণ ইতিহাসের যে চ্যাপ্টার ওয়াইজ আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্র, সেগুলো সংগ্রহ করে তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। নোটপত্র সংক্রান্ত যাবতীয় ইনকোয়ারি এখানে যোগাযোগ করবে 7384041536। তো চলো শুরু করছি আজকের ক্লাস। আজকে প্রথমেই আমরা জানবো কালচারাল অ্যামালগেমেশন বলতে কি বোঝায়। এর আগে একটা থিওরি ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করেছি যে একটা শরবত আমরা কিভাবে তৈরি করি। একটা জলের মিশ্রণ, যেখানে লবণ থাকে, তার পাশাপাশি আমরা যদি লেবুর রস দিতে চাই, চিনি থাকে, এই প্রত্যেকটা বিষয়ে একটা দ্রবণ তৈরি করে আমরা কিন্তু শরবত তৈরি করি। ঠিক একইভাবে এই কালচারাল অ্যামালগেমেশন বলতে বোঝায় বিভিন্ন সংস্কৃতির পারস্পরিক মিশ্রণ। ঠিক আছে, এই মধ্যযুগীয় ভারতের যতগুলো সংস্কৃতি রয়েছে তাদের যে একটা মিশ্রণ, সেটা কি আমরা কালচারাল অ্যামালগেমেশন বলবো। মধ্যযুগীয় ভারতে সংস্কৃতির সমন্বয়ের প্রধান কারণ কি? কারণ সেই সময় বিভিন্ন ধর্ম এবং সংস্কৃতির মিলন হয়েছে। মধ্যযুগীয় ভারতের সংস্কৃতির সমন্বয়ের গুরুত্বপূর্ণ আন্দোলন কি? সেটা হচ্ছে ভক্তি আন্দোলন ও সুফি আন্দোলন। তোমরা সবাই জানো আমাদের পরীক্ষায় এমসিকিউ টাইপের কোশ্চেন আসবে, অর্থাৎ 4খানা অপশন যে থাকে সেই টাইপের কোশ্চেন আসবে। তো তার জন্য আমাদের প্রয়োজন সম্পূর্ণ কনসেপ্টটাকে ক্লিয়ার রাখা। আর তার জন্য কনসেপ্ট ক্লিয়ার জন্য আমরা এই এক লাইনে কিন্তু প্রশ্ন উত্তরগুলো দেখব, যাতে করে আমাদের পড়তেও সুবিধা হয় এবং বুঝতেও সুবিধা হয়। আর যারা একদম প্রপার সম্পূর্ণ সিলেবাস থেকে একটা শক্তপোক্ত করে প্রস্তুতি খুঁজছো, নোটপত্র খুঁজছো, স্টাডি মেটেরিয়াল খুঁজছো, তোমরা নিচে দেওয়া আমাদের যোগাযোগ নম্বরে যোগাযোগ করে আমাদের তৈরি করা ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে এখন থেকেই প্রস্তুতিটা জোর কদমে নিতে পারবে। ভক্তি মুভমেন্ট শব্দটির অর্থ কি? ঈশ্বরের প্রতি ভক্তি, মানে ভক্তি আন্দোলন যে ছিল, তো ভক্তি মুভমেন্ট এই শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের প্রতি ভক্তি। ভক্তি আন্দোলন প্রথম কোথায় শুরু হয়? দক্ষিণ ভারত। ভক্তি আন্দোলনের মূল ধারণা কি? ব্যক্তিগত ভক্তির মাধ্যমে ঈশ্বর লাভ। ভক্তি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জাতিভেদ প্রথার বিরোধিতা। কারণ ওই সময় মধ্যযুগীয় ভারতে বিভিন্ন জাতিভেদ ছিল, কাস্ট সিস্টেম ছিল। ঠিক আছে,
তো সেই সিস্টেমটাকে বিরোধিতা করা। ভক্তি আন্দোলনের প্রচারে কোন ভাষা ব্যবহৃত হয়? আঞ্চলিক ভাষা, যাতে করে প্রত্যেকটা অঞ্চলের লোক বা মানুষজন এই বিষয়টা বুঝতে পারে, ঠিক আছে। এখন যেমন ইংলিশ না জানলে নাকি একটা পেস্টিচে লাগে, তো সেরকম কোনো ব্যাপার না, যে ভাষায় প্রস্তুতি নেও না কেন, আমাদের মোদ্দা কথা হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার রাখা, ঠিক আছে। নিচে আসবো, ভক্তি আন্দোলন হয়ে যাওয়ার পরে আমরা ভক্তি আন্দোলনের যে বেশ কিছু সাধক রয়েছে সেগুলো আমরা জানবো। যেমন ভক্তি আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সাধক রামানন্দ। কবির কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন? ভক্তি আন্দোলন। কবিরের শিক্ষার মূল লক্ষ্য কি? সব ধর্মের ঐক্য। গুরু নানক কোন ধর্মের প্রতিষ্ঠাতা? শিখ ধর্ম। চৈতন্য মহাপ্রভু কোন ধর্মীয় আন্দোলনের নেতা? বৈষ্ণব আন্দোলন। এভাবে ডাইরেক্ট কিন্তু পরীক্ষায় কোশ্চেন দেয় যে ভক্তি আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সাধক রামানন্দ, ডাইরেক্ট এভাবে কিন্তু কোশ্চেনগুলো আসবে। তারপরে এখানে রয়েছে বৈষ্ণবিজম বলতে কি বোঝায়? বিষ্ণুর উপাসনা ভিত্তিক ধর্মীয় মতবাদ। তো শিবজম বলতে কি বোঝায়? শিবের উপাসনা ভিত্তিক ধর্মীয় মতবাদ। তাহলে এটা বুঝতেই পারছো, শিবের আর বিষ্ণুর, তার জন্যই সেই হিসেবেই নামটা হয়েছে। ভক্তি আন্দোলনের প্রধান উদ্দেশ্য ধর্মীয় সমতা এবং ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা। সুফিজম বলতে বোঝায় ইসলামের আধ্যাত্মিক ধারা। সুফি আন্দোলনের মূল শিক্ষা কি? মানবতা ও ভালোবাসা। আমরা 18 নম্বর কোশ্চেনে রয়েছি। তো তার আগে একটু পরবর্তী ক্লাসের যে স্ট্রাকচার সেটা তোমাদের সামনে শেয়ার করি। দেখো, আজকের ক্লাসেই কিন্তু যে সেই শেষে কিন্তু তোমরা যে কামিং সুন আমাদের তৃতীয় ক্লাস, সেই তৃতীয় ক্লাসের বেশ কিছু কনসেপ্ট জানতে পারবে। ভক্তি আন্দোলন তো আজকের ক্লাসে জানতেই পারছো, তার পাশাপাশি ভক্তি সাধকের কিছু সামথিং টাচ পেয়ে যাবে পরবর্তী ক্লাসে, সেগুলো ডিটেলসে বুঝতে পারবে, ঠিক আছে। তার জন্যই প্রত্যেকটা কোশ্চেন ভালো করে পড়বে। কততে ছিলাম রে? মোটামুটি সুফিজম হ্যাঁ 18তে ছিলাম। ওকে। ভারতের একজন বিখ্যাত সুফি সাধক খাজা মঈনুদ্দিন চিশতি, নামগুলো মনে রাখবে, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা লাইন ভালো করে পড়বে। খাজা মঈনুদ্দিন চিশতির দরগাহ কোথায় ছিলেন? আজমের। তারপরে হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া কোন ধারার সাধক ছিলেন? সুফি সাধক। সুফি সাধকদের ধর্মীয় কেন্দ্রকে কি বলা হতো? খানকাহ। সুফি সাধকদের সমাধিকে কি বলা হতো? দরগাহ উচ্চারণ করলে হবে, দরগাহ এরকম উচ্চারণ করলে হয়। সুফি আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ধর্মীয় সহনশীলতা। উপরে আমরা সুফি আলোচনা করছি, এখানে ভক্তি সুফি দুটোই রয়েছে। ভক্তি ও সুফি আন্দোলনের একটি বৈশিষ্ট্য হচ্ছে মানবতাবাদ। ভক্তি ও সুফি আন্দোলনের ফলে কি বৃদ্ধি পায়? ধর্মীয় সহনশীলতা। ভক্তি ও সুফি আন্দোলনের ফলে কোন সংস্কৃতির মিলন ঘটে? হিন্দু ও মুসলিম সংস্কৃতি। এভাবে যেমন এখানে একটা কোশ্চেন রয়েছে, ভক্তি সাধকদের গানকে কি বলা হয়? ভজন। এগুলো রয়েছে। সুফি সাধকদের সঙ্গীত ধারাকে কি বলা হয়? কাওয়ালি। এই দুটো আলাদা আলাদা করে ডিটেলসে পড়বে। আমরা নিচে আসছি এবং বাকি যে টপিকগুলো রয়েছে সেগুলোকে তোমাদের সামনে শেয়ার করছি। এই ছিল আমাদের সিরিজের প্রথম অধ্যায় থেকে যে সিরিজটা চলছে, যেখানে প্রথম অধ্যায়ের প্রত্যেকটা টপিককে আমরা ডিটেলসে আলোচনা করব। আমরা ইতিমধ্যেই প্রথম ক্লাস এর আগের দিন সুসম্পন্ন করেছি, আজকে আমরা দ্বিতীয় ক্লাস সুসম্পন্ন করলাম। এই দুটো ক্লাস যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমরা নেক্সট তৃতীয় ক্লাসে কিন্তু পা দেবো, যেখান থেকে আমরা ভক্তি আন্দোলন আর সুফি সাধকদের ডিটেলসে আলোচনা করব। তার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা এই ইতিহাসের সম্পূর্ণ সিলেবাস, অফিসিয়াল কোশ্চেন প্যাটার্ন মেনে বিগত বছরের ট্রেন্ড অ্যানালাইজ করে এই বছর কোন কোন কোশ্চেনগুলো আসতে পারে এগুলো পরীক্ষা নিরীক্ষা করে একটা পেইড নোটসের সুব্যবস্থা করেছি, যার প্রাইস অতি স্বল্প মূল্য 199 রুপিস। সামান্য একটা পারিশ্রমিক পে করে তোমরা এই সম্পূর্ণ ইতিহাসের সিলেবাস থেকে তৈরি করা আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে প্রস্তুতিটাকে জোর কদমে নিতে পারবে। এই রইল আমাদের যোগাযোগ নম্বর। তো যাই হোক, এখানে যোগাযোগ করতে ভুলবে না। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে।